আমার বিয়ের 1 বছর পর হঠাৎ করে একদিন আমার বরের ছোট বোন নিতু আমায় আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলল, ভাবি তুমি কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। বলো, তুমি কিন্তু শুনে অনেক কষ্ট পাবে। আমি বললাম, কষ্ট পেলে আমি পাবো, তুমি বলো। নিতু ভাবি, ভাইয়ার সাথে না তোমার বোনের খারাপ সম্পর্ক আছে। কথাটা শুনে আমি ভীষণ রকম চমকে উঠলাম। মানে? নিতু কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া জানলে আমায় মেরে ফেলবে ভাবি। আমি গতকাল দেখেছি তুমি তো মার সাথে ডাক্তারের কাছে গিয়েছিলে। আমার আর তোমার বোন পিথুর স্কুলে যাবার কথা ছিল, কিন্তু পিথু হঠাৎ বলল তার নাকি মাথা ব্যথা, সে স্কুলে যাবে না। ভাইয়া বলল পিথু একা বাসায় থাকবে কি করে, তাই সেও আজ অফিসে যাবে না, তারও নাকি শরীর খারাপ। অবশেষে আমি একাই পথ ধরলাম স্কুলের, কিন্তু কিছু পথ যাবার পর মনে হলো অঙ্ক খাতা টেবিলের উপর রেখে এসেছি, ওই খাতায় আবার সেদিনের হোমওয়ার্ক। তাই দৌড়ে বাসায় ফিরলাম খাতাটা নিতে, কিন্তু ফিরে দেখি নিতু কথা শেষ না করেই চুপ হয়ে গেল। আমি বললাম, বল প্লিজ। নিতু বলল, ভাইয়া আর পিথু নোংরামি করছিল, বিশ্বাস করো ভাবি, ওদের শরীরে এক রতিও কাপড় ছিল না। আমি সঙ্গে সঙ্গে নিতুর মুখে আমার হাত চেপে ধরে বললাম, প্লিজ তুই চুপ কর, আমি আর শুনতে পারছি না। নিতু অনেক ঘাবড়ে গেল, সে আমার হাতটা চেপে ধরে বলল, ভাবি আল্লাহর দোহাই লাগে, ভাইয়া কিংবা মা যেন কিছুই না জানে। এরপর আমি পিথুকে সাবধান করেছিলাম, কিন্তু পিথু আমার কথা শোনেনি। সে এখনো ক্লাস ফাঁকি দিয়ে ভাইয়ার সাথে ঘুরে বেড়ায় রিক্সা করে। সেদিন তো সিনেমাও দেখতে গিয়েছিল দুজন একসাথে। আমি সেদিন বলেছি আমি কিন্তু ভাবির কাছে সব বলে দিব। পিথু তখন আমায় বলল, বলে দিলে তোমার ভাইয়া তখন আর তোমার এই বাড়িতে রাখবে না। সেই ভয়ে আমি এতদিন চুপ করে থেকেছি। নিতুকে আমি বললাম, প্লিজ তুই যা এখন এখান থেকে, আর চুপ থাকিস প্লিজ, আর কেউ যেন কিছু জানতে না পারে এই বিষয়ে। নিতু বলল, আচ্ছা ভাবি, বলে সে চুপচাপ আমার কাছ থেকে চলে গেল। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে নিতুর কথা সত্য নয়, কারণ নিতুর চেয়ে পিথুর রেজাল্ট ভালো। এইটে পিথুর গোল্ডেন এ প্লাস থাকলেও নিতুর মাত্র 4 পয়েন্ট। পিথু যদি এসব করেই বেড়াতো তবে তো ওর রেজাল্ট গোল্ড লাইন আমার কথা ছিল। আমার কেন জানি মনে হচ্ছে কোনো একটা জিদ মেটাতে চায় পিথুর উপর নিতু, কিন্তু সেই জিদটা কি নিয়ে? তাছাড়া পিথুকে আমি খুব ভালো করেই চিনি, এমন শান্তশিষ্ট আরেকটি মেয়ে হয় না। আর সে তো জানে মা বাবা মারা যাবার পর বোনের বাড়ি ছাড়া আর তার কোনো আশ্রয় নেই। নিশ্চয়ই সে তার এই শেষ আশ্রয়স্থল নষ্ট করতে চাইবে না। পিথুকে সেরাতে কিছু বলতে চেয়েও আমি বললাম না। ভাবলাম একটা মিথ্যা বিষয় নিয়ে ওর মনে কষ্ট দেওয়া ঠিক না। তাছাড়া মিতুল আমার বর, শুনলেও তো খুব মন খারাপ করবে। হতে পারে এই একটা বিষয় নিয়ে আমার সংসারটা ভেঙে খান খান হয়ে যেতে পারে। তাই আমি এই বিষয়টাকে একেবারে মাটি চাপা দিয়ে ফেললাম। পিথুর রুম থেকে চলে আসলাম। 1 সপ্তাহখানেক পর আমার শাশুড়ি মাকে নিয়ে আবার ডাক্তারের কাছে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম চেক আপ করাতে। আমার প্রেগন্যান্সি 7 মাস পার হয়েছে। আমার স্বামী আজকাল আমার উপর খুব সতর্ক। সে আমার হাত ধরে বলল, বৃষ্টি তুমি কিন্তু একদম কাজ করবে না, বুঝলে? আমি দেখেছি এখনো রান্না বান্না, কাপড় ধোয়া মোছা এই সব কিছুই তুমি করো, এটা কিন্তু ঠিক না। পিথু আছে, নিতু আছে, ওদেরকে বলবে, ওরা সবকিছু করবে। এমন শরীর নিয়ে কিছু করলে পরে যদি সমস্যা হয়, বিশ্বাস করো বৃষ্টি, আমার খুব ভয় হয় তোমায় নিয়ে। আমি তখন আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলাম। মিতুলের একটা হাত তখন আমার বুকের উপর টেনে এনে মনে মনে ভাবলাম, ছি, এমন ফেরেস্তার মতো একটা মানুষকে নিয়ে কি মন্দ কথাটা আমার কাছে বলল নিতু, তাও আবার আপন ভাইকে নিয়ে। ছি। চেক আপ করাতে বের হয়ে গেলাম। অর্ধেক রাস্তা গিয়ে মনে হলো একটা মস্ত ভুল হয়েছে। গত রাতে সব কাগজপত্র রেখে এসেছি ড্রেসিং টেবিলের ড্রয়ারে, তাই আবার ফিরতে হলো। গেটের কাছে এসে শাশুড়ি মাকে বললাম, আপনি এখানে বসে থাকুন, আমি গিয়ে কাগজপত্র নিয়ে আসছি। মা বললেন, ঠিক আছে। আমি গেট পেরিয়ে সিঁড়ি দিয়ে উঠে ঘরে গিয়েই হতভম্ব হয়ে গেলাম। কি দেখছি আমি? ছি। অবশেষে নিতুর কথাই সত্যি হলো। ঘরে ঢুকেই দেখি পিথুর সাথে এক বিছানায় নিতু। ছি ছি ছি। আমাকে দেখে দুজন দুদিকে সরে পড়ল। আমার স্বামী বিছানা থেকে উঠে কাপড় ঠিক করতে করতে ওয়াশরুমের দিকে চলে গেল, আর পিথু বিছানায় থাকা কাঁথাটা নিজের গায়ের উপর ভালো করে ছড়িয়ে নিয়ে মুখটা বালিশের বুকে গুজে দিয়ে চুপচাপ শুয়ে পড়ল। আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, মাথা ঘুরছে, সবকিছু কেমন যেন দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। তবুও তো কাগজপত্র নিয়ে ডাক্তারের কাছে যেতেই হবে। চোখের অশ্রু বাদ মানছে না, নয়তো শাশুড়ি প্রশ্ন করবেন কি হয়েছে। তখন আমি কি উত্তর দিব? তিনি যদি শুধু একবার জানতে পারেন পিথু এমন একটা নোংরা কাজে জড়িত, তবে তাকে আজকেই তিনি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবেন। তখন পিথু কোথায় গিয়ে আশ্রয় নিবে? তাছাড়া আমাকেও যে তিনি পিথুর সাথে বাড়ি থেকে বের করে দিবেন না তা কে বলতে পারে? একটা দুশ্চিন্তার চাপা ঘৃণায় মরে যেতে ইচ্ছা করছে আমার। তবু নিজের শরীরটাকে অতি কষ্টে টেনে নিয়ে শোকেসের ড্রয়ার খুলে কাগজপত্র বের করে নিয়ে চলে গেলাম। ডাক্তারের কাছে আসলাম। ডাক্তার চেক আপ করে হাসি মুখে জানালো, আপনি মেয়ে সন্তানের মা হতে যাচ্ছেন। শুনে খুশিতে আমার শাশুড়ি আত্মহারা হয়ে উঠলেন। তার গলায় পরা যে স্বর্ণের চেন ছিল, ডাক্তারের সামনেই তিনি গলা থেকে সেই চেন খুলে আমার হাতে তুলে দিয়ে বললেন, এ চেন দিয়ে আমার নাতনির জন্য তুমি কানের ঝুমকা, নাকফুল, হাতে চুড়ি বানাবা। আমার চোখ দিয়ে টপ টপ করে জল নেমে এলো তখন। না, এটা আনন্দের কোনো জল নয়, এটা চাপা দুশ্চিন্তার। এই যে অনাগত কন্যা আমার পেটে, সে যখন ভূমিষ্ঠ হয়ে জানবে তার পিতা একটা পাপিষ্ঠ, তখন কেমন হবে? আমার শাশুড়ি আমার মুখের দিকে তাকিয়ে বললেন, কি গো বৌমা, কন্যা সন্তান হবে শুনে তুমি কি খুশি হওনি? আমি কান্না মাখা গলায় বললাম, খুশি হয়েছি মা, অনেক খুশি হয়েছি। তাহলে কাঁদছো কেন এভাবে? খুশিতে মা। আমার শাশুড়ি তখন আমায় চাপতে ধরে বললেন, আর আমার চোখের দিকে সন্দেহের চোখে তাকিয়ে বললেন, না গো মা, না, তুমি একটা কিছু লুকাচ্ছ আমার কাছে। তুমি কাঁদছো খুশিতে না, অন্য কোনো কারণে। খুশির কান্না এমন হয় না। কেন কাঁদছো? সত্যটা আমার কাছে বলো মা। বললাম, আমার কিছুই হয়নি, এমনি। তুমি একটা কিছু তো লুকোচ্ছ আমার কাছে, সত্যটা আমার কাছে বলতেই হবে তোমার। আমার সারা শরীর ভয়ে কাঁপছে। আমি ডাক্তারের সামনে থেকে উঠে বাইরে চলে আসলাম। হসপিটালের সামনেই মনে হচ্ছে আমি মাথা ঘুরে পড়ে যাব।
যাব। তবুও নিজেকে শক্ত করে নিয়ে একটা মিথ্যা বানিয়ে বললাম, মা আমি আজকাল খুব খারাপ স্বপ্ন দেখছি, ভয়ানক সেসব স্বপ্ন, আমার খুব ভয় হচ্ছে। আমার শাশুড়ি তখন আমায় আশ্বস্ত করলেন আর বললেন, এসব কিছু না, সারাক্ষণ শুধু দুশ্চিন্তা করো, এজন্যই এমন স্বপ্ন দেখছো, আর দুশ্চিন্তা করবে না বলছি। আর আমি বাসায় ফিরেই সৎকা দিয়ে দিব, কিচ্ছু হবে না। আমি অতি কষ্টে হাসলাম, বাড়ির দিকে রওনা দিলাম। বাসায় ফেরার পর দেখি পিথু বিছানার নিচের দিকে মুখ দিয়ে জড়সড় হয়ে শুয়ে আছে, নিতু টেবিলে বসে পড়েছে। মা অসময়ে পিথুকে শুয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন, কি গো পিথু, কি হয়েছে তোমার, এভাবে শুয়ে আছো কেন? পিথু চাপা গলায় বলল, সকাল থেকে মাথা ধরেছে খুব। ওষুধ খেয়েছো? পিথু মার সেই কথার কোনো জবাব দিল না। আমি মাকে বললাম, নাপা খেয়েছে, সকালবেলা আমি দিয়ে গিয়েছিলাম, এসব মাথা ব্যথা সহজে ছাড়ে না। মা আর কোনো কথা বললেন না, তিনি বাথরুমে চলে গেলেন হাত মুখ ধুতে। আমি পিথুর দিকে আরেকবার আর চোখে তাকালাম, দেখলাম তখনও সে আগের মতো শুয়ে আছে। আমি কিছুই বললাম না, নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম। সন্ধ্যার আগে আগে নিতু আমায় ইশারায় ডাকলো বারান্দায় যেতে। আমি বারান্দায় গেলে সে আমার কাছে এসে বলল, ভাবি তুমি কি পিথুকে কিছু বলে দিয়েছো? আমি বললাম, না কিছুই বলিনি তো। নিতু বলল, তাহলে সে আমায় রাগি রাগি গলায় অত কথা শোনালো কেন? আমি অবাক হয়ে বললাম, কি শুনিয়েছে? সবাইকে নাকি মজাটা সে বুঝিয়ে ছাড়বে, কি জানি। আমি ঘরে ফিরে দেখি সে একা বাসায়, চোখ মুখ ফুলা ফুলা, চোখগুলো এলোমেলো। আমি বললাম, কি হয়েছে রে পিথু তোর? সে বলল, রোগ হয়েছে। আমি বললাম, কিসের রোগ? সে তখন বিরক্তি প্রকাশ করে বলল, মানুষ জ্বালানির রোগ। আমি ভীষণ অবাক হয়ে বললাম, এটা কি বললি তুই? এটা আবার কেমন কথা? পিথু তখন বলল, সব কটাকে যখন মজা বুঝিয়ে ছাড়বো তখন বুঝতে পারবি এটা কেমন রোগ। তার কথা শুনে আমার শরীর কেমন কেঁপে উঠলো। আমি বললাম, এই পিথু এসব কি হচ্ছে বলতো? ঠিক তখন মা বারান্দার দিকে উকি দিলেন। আমি আর নিতু তখন দুদিকে সরে পড়লাম। সেদিন আমার স্বামী বাসায় ফিরল গভীর রাতে, তার হাতে মিষ্টির প্যাকেট। সে সবাইকে মিষ্টি খাইয়ে দিয়েছে নিজের হাতে। এবার আমার কাছে এসে আমার মুখে মিষ্টি তুলে দিতে চাইতেই ওর কাছ থেকে দূরে সরে গেলাম। আমি বললাম, সাবধান, আমার কাছে ঘেসবে না তুমি। সে হাসার ভান করে বলল, ও মা, মেয়ে হবে বলে খুশি হওনি তুমি? আমি কিছু বলার আগেই সে চিৎকার করে ডাকতে শুরু করে দিল একে ওকে, ও মা, মা দেখে যাও তোমার বৌমার কাণ্ড। এই পিথু, পিথু তাড়াতাড়ি এসো তো এখানে। আমি আস্তে করে বললাম, ভালো হচ্ছে না কিন্তু বলছি। কথাটা শেষ হবার আগেই এরা সবাই এসে উপস্থিত। সবার আগে এলো পিথু। সে এসেই মিতুলের হাতে থাকা মিষ্টির প্যাকেট থেকে একটা মিষ্টি নিয়ে তার মুখে দিল। মিতুল আমার মুখে পুরে দিল আর একটা মিষ্টি। আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও শুধুমাত্র শাশুড়ি মার জন্য মিষ্টিটা গিলতে হলো। কিন্তু মিষ্টি গলা দিয়ে নামতে নামতে আমার চোখ ভিজে এসছে জলে। বুকের ভেতর থেকে হুহ করে কান্না আসছে, ইচ্ছা করছে চিৎকার করে কেঁদে উঠতে। আমার ভাবতেও অবাক লাগছে, আমার ছোট বোনটা যে কিনা ক্লাস 9-এ পড়ে, সে এত ভয়ঙ্কর পাকা অভিনেত্রী হয়ে গেছে, যাকে আমি ভালোবেসে মায়া করে আশ্রয় দিয়েছি, মায়ের মতো করে ভালোবেসেছি। সেই আপন বোন আমার কি করে এমন হয়ে গেল? পিথু আমায় চুপ করে থাকতে দেখে বলল, বুবু কি হলো তোর বলতো? মেয়ে বাচ্চা আর ছেলে বাচ্চা কিরে? যুগ পাল্টেছে বুঝলে, এখন ছেলে মেয়ে সবাই সমান। ছেলেরা যেমন 10-20টা মেয়ে পেছনে ঘোরাতে পারে, মেয়েরাও তেমনি পারে। এটা বলেই সে হেসে দিল। অসভ্যের মতো কথাগুলো বলে পিথু হাসতে হাসতে ফেটে পড়ল। তার সাথে মাও হেসে ফেললেন। তিনি হয়তো এই কথার মর্মার্থ বুঝতে পারেননি। আমি চুপ থেকেছি, কারণ আমি জানি পিথু এমন কথা কেন বলে উঠেছে হঠাৎ। তারপর ওরা সবাই ঘর থেকে চলে গেল। মিতুল এবার আমায় বলল, কি হয়েছে, অত ঢং করছো কেন? আমি কান্নার স্বরে বললাম, ঢং মানে? তুমি তো আমার সব শেষ করে দিয়েছো। মিতুল মৃদু হাসলো, হেসে আমার কাছে এসে আমায় জড়িয়ে ধরে বলল, দূর বোকা মেয়ে, সকালে কি না কি হয়েছিল সেটা এখনো মনে রেখেছো তুমি? মিতুলের কাছ থেকে ছুটতে চেয়েও আমি ছুটতে পারলাম না, ও আমায় শক্ত করে ধরে আছে। আমি এবার কাঁদতে কাঁদতেই বললাম, তোমার কাছে এটা কিছুই না, না তোমার স্ত্রীর ছোট বোনের সাথে দৈহিক সম্পর্ক করছো, এটা তোমার কাছে সামান্য কিছু, মনে না রাখার কিছু? মিতুল এবার ধমকের গলায় বলল, চুপ করবে তুমি? মা যদি কোনোভাবে জানতে পারে বিষয়টা তখন কি হবে জানো? দু বোনের একটাকে ওই বাড়িতে থাকা লাগবে না, বুঝেছো? আমি আর কান্না থামিয়ে রাখতে পারলাম না। আমার কান্নায় যেন কোনো শব্দ না হয় এজন্য মিতুল আমার মুখে তার হাত চেপে ধরলো আর গলার আওয়াজ ছোট করে আমায় ধমকাতে ধমকাতে বলল, চুপ করো বলছি, এক্ষুনি চুপ করো বলছি। আমি কোনোভাবেই কান্না থামাতে পারছি না। মিতুল তখন বলল, মাকে ডাকি আবার। আমি তখন চুপ হয়ে গেলাম একেবারে। মিতুল বলল, এই তো লক্ষ্মী মেয়ে, এবার থেকে তুমি আমার সব কথা শুনবে, কেমন? আর না শুনলে তো বুঝতেই পারো আমি না ভীষণ খারাপ একটা ছেলে। আমার লজ্জা শরম কিচ্ছুটি নেই। কেউ আমার বিষয়ে কিছু জেনে গেলে আমার কিচ্ছুটি হবে না, কিন্তু তোমাদের দুটি বোনের কি হবে জানো? জানো না। ঘরের কথা বাদ দিলাম, সমাজের মানুষেরা তোমাদের দু বোনকে একসাথে কবর দিবে, বুঝলে সোনা? মিতুল হাহা করে হেসে উঠল, সেই ভয়ঙ্কর এবং অসভ্য হাসি। এরকম ভাবে একটু আগেও হেসেছিল আমার বোন পিথু। মিতুল বলল, এখন চুপচাপ শুয়ে পড়ো বিছানায়, তোমার পেটে আমার বেবি, আমি চাই না আমার বেবির কোনো ক্ষতি হোক। এটা বলে সে আমায় টেনে নিয়ে বিছানার উপর জোর করে শুয়ে দিল। তারপর সুইচ টিপে বাতি নিভিয়ে দিল। আমি ওকে বললাম, কোন মুখে বলছো এই বেবি তোমার? মিতুল তখন রাগত স্বরে আমার মুখের কাছাকাছি তার মুখ এনে বলল, কি রে, তুই কি আমার আড়ালে অন্য পুরুষ নিয়ে শুয়েছিলি নাকি, যে বলছিস আমি কোন মুখে বলি এই সন্তান আমার? আমি ওর মুখে একদলা থুথু ছিটিয়ে দিয়ে বললাম, লজ্জা করে না তোর কুকুর? নিজের মতো ভাবে সবাইকে। মিতুল রাগে ফোঁসফোঁস করতে করতে আমার ওড়না টেনে নিয়ে ওর মুখ মুছে নিয়ে আমার গলায় দুহাত দিয়ে চেপে ধরলো। তারপর বলল, হারাম জাদি, তোকে না আজ মেরেই ফেলবো, তোর আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার গলা কেমন আটকে আসছে, মনে হচ্ছে এক্ষুনি মরে যাব আমি। হ্যাঁ, একটু আগেও ভেবেছিলাম এমন লজ্জা দুঃখ নিয়ে বেঁচে থাকার কোনো
কোনো প্রয়োজন নেই, কিন্তু এখন বাঁচার জন্য মন কাঁদছে কেন? কিন্তু আমি কি আজ আদৌ ওর হাত থেকে বাঁচতে পারবো? সম্মানিত দর্শক, এই গল্পের দ্বিতীয় অংশ আমাদের কাছে রেডি করা আছে, শুধু আপনারা বললে আগামীকাল দ্বিতীয় অংশ পাবলিশ করব। এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় রিমন ও রনি।